5 দিনের মাথায় ফের ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা। বিকেল 4:15 দিকে স্বল্প মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মৃদু এই ভূমিকম্পনের মাত্রা ছিল 3.6। ঢাকা থেকে 31 কিলোমিটার উত্তর পূর্বে ভূকম্পনটির উৎপত্তিস্থল। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, রিক্টার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল 3.6। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল। এ নিয়ে বৃহস্পতিবার মধ্যরাত 3টার পর থেকে বৃহস্পতিবার বিকেল 4:30 পর্যন্ত অর্থাৎ প্রায় 13 ঘন্টার ব্যবধানে দেশে 3বার ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা। এর মধ্যে প্রথম ভূকম্পন অনুভূত হয় মধ্যরাতে। রাত 3:29 টেকনাফ থেকে 118 কিলোমিটার দূরে 4 মাত্রার ভূকম্পনটির উৎপত্তি হয়। এরপর রাত 3:30 49 সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.4। এটি মৃদু ভূমিকম্প হওয়ায় অনেকেই টের পাননি। সর্বশেষ বৃহস্পতিবার বিকাল 4:15 3.6 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। টাঙ্গাইলের মধুপুর গড় সবুজের আবরণে মোড়া একটি ভূপ্রাকৃতিক উচ্চভূমি, অথচ গড়টি ঢাকার পাশের ভূকম্পন ঝুঁকির অন্যতম বড় কেন্দ্র। 2007 সালে ঝুঁকি পর্যবেক্ষণে সেখানে স্থাপন করা হয়েছিল সিসমোগ্রাফ স্টেশন। বর্তমানে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা ছাড়া এর কোনো অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় এর ফল্ট নড়ে চড়ে উঠলে ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। শুধু টাঙ্গাইলই নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কয়েক বছর আগে টাঙ্গাইলের মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগে, পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে শুধু পড়ে আছে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা, যা দিয়ে কোনো পর্যবেক্ষণই সম্ভব নয়। মধুপুরে গবেষণা ফল্টের ঝুঁকির উল্লেখ আছে, কিন্তু পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল নেই কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। ফলে লাখো মানুষের জীবনযাত্রা চলছে অদৃশ্য এক ভূমিকম্প বোমার নিচে। গেল শুক্রবার টাঙ্গাইল সহ সারা দেশেই 5.7 মাত্রার ভূমিকম্প হয়। একদিন পর বাইপাইল ও ঢাকায় পরপর 3বার ভূমিকম্প হয়েছে, যা মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। বিল্ডিংগুলো কাঁপাকাঁপি শুরু হয়েছে, তার মানে আরো 1 মাত্রার বা মানে 5 ছিল তো 6 বা 7 হলে তো আমার মনে হয় বিল্ডিংটা ধসে পড়ে যায়। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর গণাঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। ভূমিকম্পে জনসাধারণকে সচেতন করতে সরকারকে উদ্যোগ নিতে হবে, তাই সিসমোগ্রাফ সেন্টারটি পুনর্নির্মাণ জরুরি বলে জানান স্থানীয়রা। বৈজ্ঞানিকদের মাধ্যমে বিভিন্ন আগাম বার্তার মাধ্যমে যেন আমরা সচেতন হতে পারি, তাহলে আমরা আরো উপকৃত হব। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। যেহেতু বহু আগের ছিল, প্রায় 20 বছর আগের, এটা আমরা চেষ্টা করব পুনরায় যেন এটা আবার করা যায় এবং আধুনিক প্রযুক্তি যতগুলো ব্যবহার করা যায় ওগুলো করে যেন আমরা মধুপুরকে সুরক্ষিত, পাশাপাশি টাঙ্গাইল ঢাকাকে সুরক্ষিত রাখতে পারি। মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তা ঢাকা পর্যন্ত শক্তিশালী কম্পন হতে পারে। এতে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই বিগত কয়েক বছরের যে ঢাকা এবং তার আশেপাশে যে ভূমিকম্পন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্ম, সতর্ক সংকেত বলে আমার কাছে মনে হয়, যে ভবিষ্যতেও বড় ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে এবং প্রচুর হতাহত হতে পারে। 2015 সালে এপ্রিল মাসে শক্তিশালী ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পে মধুপুরের বোকারবাইদ এলাকার 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দিয়েছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দের অভিযোগে করা 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 1 লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায় এই ঘোষণা করেন। SM আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজুকের পূর্বাচল নিউ টাউন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 29 জনের বিরুদ্ধে জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। 6 মামলায় সাধারণ আসামি করা হয় শেখ হাসিনাকে।
31 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। দীর্ঘ বিচার শেষে বৃহস্পতিবার 3টি মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে শেখ হাসিনার 21 বছর এবং জয় পুতুলের 5 বছরের কারাদণ্ড দেন আদালত। অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে 4 বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। পরবর্তীতে রায়ের বিরুদ্ধে ওনারা দুদক কমিশন উচ্চ আদালতে যাবেন কিনা সেটা শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতা হয়েছে দুর্নীতি দমন কমিশনের। এই রায় ভবিষ্যৎ শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন দুদকের আইনজীবীরা। আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই। উনি বলছে যে যেসব অনেকগুলো কাজ একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন লটারি হবে, সেই লটারিটা এবং সবাই যাতে দেখে। 3 মামলায় 23 জন আসামির মধ্যে গ্রেপ্তার রাজুক কর্মকর্তা খুরশিদ আলমের 1 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামি গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দেয়া হয়। SM আরিফ, মাইটিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়বেন না স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আজ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে এই সিদ্ধান্ত জানান তিনি। 23 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন। জেড আই খান পান্না আগে থেকে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত আগস্টেও তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন, তবে সে সময় ট্রাইব্যুনাল 1 তার আবেদন খারিজ করেছিল। আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক। তো সেই কারণে আমি ফর্মালি, যদিও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি, পেলে পরে তাকে ফর্মালি জানাবো, আর না পেলে পরে এখান থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। এই কথা জানান প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। নির্ধারিত 30 দিনের মধ্যে আপিল হবে বলে জানান তিনি। ট্রাইব্যুনালে আজ 4টি মামলার সাক্ষ্য গ্রহণ, জেরা শুনানি অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের আবু সাইদ হত্যা মামলার ঘটনায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন 9 ডিসেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। এদিকে চাংখারপুলে সংঘটিত শহীদ আনাস সহ 6 হত্যাকাণ্ডের ঘটনায় শেষ সাক্ষী মামলার প্রধান তদন্ত কর্মকর্তার জেরা সম্পন্ন করেন ট্রাইব্যুনাল 1। আগামী 30 নভেম্বর এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে প্রেস সচিব শফিকুল আলম। নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদেরও নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025-এর সংশোধনী অধ্যাদেশ এবং সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। এতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছিলেন। বৈঠকে দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর। দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাস ষান্মাসিক, মানে 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত
তাদের সম্পদের হিসাব দিতে হবে। দেশের সব ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো প্রতিষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। অনেক ক্ষেত্রে এই খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি। তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে, এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি, তো দেখা যায় যে ওই জায়গাটা অনেকে চেঞ্জ করে এটাকে রাজুকের ভিতরে থেকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন। যারা এই ট্রাফিকিংয়ের সাথে জড়িত হবেন, যাদেরকে সাসপেক্ট করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা, এগুলো মেজর রুল এই লতে থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকার সেগুলোর ফল পাবে বলে জানিয়েছেন প্রেস সচিব। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 1.5 লক্ষের মতো এসছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। নির্বাচনে সেনাবাহিনী কোন দায়িত্ব পালন করবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও সার্বিক নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যতয় হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আরও জানাচ্ছেন মিফতা গালিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেতৃত্ব দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিষয়, দ্যাট ইজ আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক, উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে কমিশন তাদের নিজস্ব পরিকল্পনা জানিয়েছে। কেন্দ্রে থাকতে হবে কি স্ট্যাটিক হিসেবে, নাকি আপনার কোনো এক জায়গায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবেন, নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন, এটা ওনারা গ্রাজুয়ালি তৈরি করে নেবেন। এটা আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে, আপনারা এইভাবে ডিপ্লয়মেন্ট প্ল্যানটা করেন। কতজনা থাকবেন, কিভাবে থাকবেন না থাকবেন, এটা আরো পর্যায়ক্রমে ভাবে আমাদের কাছে আসবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের আগ থেকে বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি নির্বাচনে AI সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করবে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, আচরণবিধি মানার বিষয়ে শুরু থেকে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচন করবেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, তিনি নিজে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা আগিয়ে দিয়েছেন। তবে ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করতে পারেন। নির্বাচনে অংশগ্রহণ করার আগে তিনি পদত্যাগ করবেন বলেও জানান। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেয়নি। শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারে বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি। এর আগে খালেদা জিয়া টেস্টে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলেও জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। স্বাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে বাদ জমা বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, কারাগারে থাকার সময় ফ্যাসিস্টের নীল নকশায় তাকে অসুস্থ বানানো হয়, বঞ্চিত করা হয় বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকেও। এ সময় দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 6 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করায় হয় দলের পক্ষ থেকে। ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। চিকিৎসা দেওয়া হয়নি, সুচিকিৎসা দেওয়া হয়নি। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে তার নির্বাচনী 3 আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর 3 আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। একই সঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন সেখানেও দলটি কোনো প্রার্থী দেবে না। দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণ অধিকার পরিষদের 2য় ধাপে প্রার্থী ঘোষণাকালে এ তথ্য জানান তিনি। আজকে তাদের নাম ঘোষণা করেছি, যে সকল প্রার্থীদের সবার জন্য শুভকামনা। আপনার এলাকায় যান, কাজ করেন, মানুষের কাছে যান। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন। শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করলে তারা পারবে না। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলকে সহযোগিতা করতে হবে, বাংলাদেশের জনগণকে সহযোগিতা করতে হবে এবং সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের সেরা পরিবেশ তৈরি করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে আদালতের রায়ে প্রভাব খাটানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 24-এর আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিজেদের কক্ষিগত করার অপচেষ্টা করছে একটি মহল। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে দেখুন বিস্তারিত। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছিলেন এরশাদ, ওই সময় সহযোগিতা করেছিলেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনাল ও আদালতে তার বিচার হয়েছে। একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আজকে প্লট বরাদ্দের মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিবেচনা করে আগামী নির্বাচনে বিএনপিকে বেছে নেবে দেশের মানুষ। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, আর কি একেবারে নিরপরাধ আর কি সব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯২,৭৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন, উৎপাদনের মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী র্যালি শেষে এই কথা জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ সপ্তাহ। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় উপদেষ্টা বলেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণীজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার।